আমাদের ইব্রা টিপু, সে একটু ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল নীল দরিয়া গানের একটু অল্প একটু মিউজিক করে। আই স্ট্রেট কল্ড হিম অ্যান্ড আই টোল্ড হিম, তো পুরোটা করেন না কেন? বলে ভাইজান পুরোটা করবো। আপনি করেন। বলে আচ্ছা ঠিক আছে, যদি পুরোটা করি আপনাকে জানাবো। তো আমি আরো অনুপ্রাণিত করি, মানুষ জানবে কিভাবে? জানতে হবে না, না এটা আমার আব্বার গান কাউকে দেওয়া যাবে না, এটা ঠিক আমাকে কেন বলতে হবে? এটা আমি আবার তানভীর তারেককে একটু ফোন করে বলবো, হ্যাঁ তানভীর কি খবর, হ্যাঁ ভাই, হ্যাঁ ম্যাটারটা কি পাইছো, হ্যাঁ ভাই পাইছি, দেখো এটা, ওয়াই শুড আই? এটা আমি তোমাকে কয়বার বলবো? একদিন, 2 দিন, 3 দিন? এটা কি তোমাকে মাসের পর মাসে বলে যাবো? আমাদের ইতিহাস বলবো, 3টা পিলার বাংলাদেশের ফিল্মের মিউজিকের বলবো। এটা কি আর পূরণ হবে? এটা কোনোদিন পূরণ হবে না। দর্শক দেখছেন আরেকটি সিনেমিক্স নিবেদিত তানভীর তারেক শো। আমরা কথা বলছি, আড্ডা দিচ্ছি সঙ্গীত পরিচালক আরমান খানের সাথে। আমি আরমান ভাইকে চিনি, উনি আমাদের বিখ্যাত সঙ্গীত পরিচালক, কিন্তু এই পরিচয়টা আপনি দীর্ঘকাল বিলং করেন না, দূরে আছেন। মাঝে মাঝে আপনার পিয়ানোর কিছু ভিডিও পাই, আপনি বেশ দূরে। এটা খুব কমন প্রশ্ন, কিন্তু তারপরও এই অভিমানটা কেন বাঁধলেন ভেতরে? এটা তো আসলে অনেক লম্বা আলাপ, তো ছোট করে বলি। আসলে কিছু কিছু বিষয় থাকে কি নেওয়া যায় না, আমি নিতে পারি না, হয়তো বা তুমি নিতে পারবা বা আরেকজন নিতে পারবে। যেমন ধরো 2005-এরই লাস্টের দিকে আমার যখন দোষ দুশ্মন, মানে জেমস ভাই এবং বাচ্চু ভাইয়ের অ্যালবাম, যেটা দোষ দুশ্মন না মেঘদে পানিতে হাসান ভাইয়ের সলো, এটা আমার লাস্ট কমার্শিয়াল অ্যালবাম ছিল 2005-এ। এরপর আমি অ্যালবামে কাজ করিনি, পরে করেছি সেগুলো আসলে যেমন সুব্রতার সলোটা, ওটা আমার মনের খায়েশ মিটায় একটা ওই রেস থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ওই ইসেতে আর থাকিনি। এটা হয় কি দেখো, মানে কোথায় গিয়ে যদি 2005-এর পর লাস্টের দিকে মনে হতো কি যে আসলে বোধহয় অনেক অবহেলিত মানে সঙ্গীত পরিচালকরা, মানে আমাদের সবার কথাই, উইথ ডিউ রেসপেক্ট টু আদার মিউজিক ডিরেক্টরস যারা, তুমি যাদের আমার কলিগদের নাম বললা, ওনাদেরকে আমি যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মান করি। তা আমাদের মানে একটা অ্যালবাম বের হয়, বড় পোস্টার হয়, আমাদের নামটা থাকে ছোট, পেমেন্টও কম, পরিশ্রম বেশি। পরিশ্রম কত, কি পরিশ্রম! তুমি মানে কি তুমি বলো, এটা কি এত সহজ নাকি? আমি 3 বছরে 23টা অ্যালবাম করলাম, ওখানে এতগুলো গান হিট হয়ে গেল, তো কি পরিমাণ আমার উপর দিয়ে পরিশ্রমটা গেছে আমাকে ভাবতে হয়েছে। তো যেটা ওনাকে এরকম একটা গান দেবো, উনি একটা গান গেলে এরকম হবে, স্টেজে উঠবে, স্টেজে যে গানটা গাবে, লোকরা এটা নাচতেছে, এই গানটা অমুক দোকানে বাজতেছে, বা এগুলো সব ভিজুয়াল করে কিন্তু গানটাকে সাজাইতে হয়। এটা কিন্তু চারটিখানি কথা না। কিন্তু যখন দেখা যায় যে আসলে পারিশ্রমিকটা উল্টা বাড়ার পরিবর্তে উল্টা হিংস আসতেছে, এরকম একটু কি কমানো যায় কিনা, সম্মানের সাথেই বললো যে একটু কমাইতে পারলে একটু আমাদের জন্য ভালো হয়, এই কথাগুলো আমার পছন্দ হয়নি, এই কথাগুলো আমার ভালো লাগেনি, নাম্বার 1। নাম্বার 2, হ্যাঁ আর্টিস্টদের নাম হবে, সুনাম হবে, অবশ্যই হইতেই পারে, কিন্তু পাশাপাশি তো মিউজিক কম্পোজারকেও তো আপনার ইয়ে করতে হবে, তাই না? এখন মজার ব্যাপার হচ্ছে, আরও এলাবোরেটলি বলি, আমাদের এখন আরমান খানের সুরসঙ্গীত একটা অ্যালবাম আসতেছে, ওইটার প্রচারণার দায়িত্ব যেন অনেকটা আমার ঘাড়েই পড়ে গেছে। আমি ওইটা আবার আমাকে এটা আবার আমাকে কেন বলতে হবে? এটা আমি আবার তানভীর তারেককে একটু ফোন করে বলবো, হ্যাঁ তানভীর কি খবর, হ্যাঁ ভাই, হ্যাঁ ম্যাটারটা কি পাইছো, হ্যাঁ ভাই পাইছি, দেখো এটা, ওয়াই শুড আই? এটা আমি তোমাকে কয়বার বলবো? 1 দিন, 2 দিন, 3 দিন? এটা কি তোমাকে মাসের পর মাসে বলে যাবো? এটা খালি দায়টাই খালি একমাত্র আমার? ও তার মানে আমি টিকে থাকার জন্য? ওকে, এটার মধ্যে আমি নেই। এটার মধ্যে একটা লেভেল, একটা টেম্পারমেন্ট তো থাকবে, সবকিছুর একটা টেম্পারমেন্ট আছে, গ্লাসেরও টেম্পারমেন্ট আছে, একটা মোমেন্টের পর এটা ভেঙে যাবে, তুমি এটার কত লোড দিবা তুমি? তা আমার টেম্পারমেন্ট ভেঙে গেছে, আমি এতটাই। আমি কোভিডের সময় একটা অনলাইন কনফারেন্স করেছিলাম 5 জন প্রকাশক, 5 জন শিল্পী সুরকারদের নিয়ে। তখন প্রশ্ন করেছিলাম যে আপনাদের এই যে অবহেলা করা বা আপনাদের রেমুনারেশন, আপনাদের দিকে না খেয়াল রাখার এই ধারাবাহিকতায় আমাদের ইন্ডাস্ট্রিটা ঠিক মানে টাইটানিক মতো ডুবে গেল কিনা, অনেক দম্ভ নিয়ে গেছে? সেটা আমি বলতে পারবো না, আমি জানি না, সেটা আবার আরেক বিষয়। না ধরেন আমি একটু আরও স্পেসিফিক করে, ধরেন আপনার শিল্পী বিপ্লব, যাকে আপনি দ্বিতীয় জন্ম দিয়েছিলেন এবং আসলে হারিয়ে গিয়েছিল ব্যান্ডের বিপ্লবের পর, প্রমিথিয়াস বিপ্লবের পর, কিন্তু আজকে বিপ্লব ভাই দেশে নাই। আমি বিদেশে পাড়ি দেওয়ার কি খুব বেশি
প্রেস করছি না, আবার সমালোচনা করছি না। বাংলাদেশে এখন এই অবস্থায় 155 জন ফ্যামিলি, তার মধ্যে অর্ধেকের বেশি ফ্যামিলি, সঙ্গীতের ফ্যামিলিরা দেশের বাইরে পরিবার সহ চলে গেছে। তো এইটা কি রাষ্ট্রের দায় নেই নাকি তাদের নিজস্ব উদ্যোগ? ব্রিটেন বা এখানে অনেক বিষয় এসে যাবে। এখানে সেই শিল্পীর চাওয়া পাওয়া থাকতে পারে যে সে বিদেশে পাড়ি জমিয়ে সে ওখানে কিছু করবে, যে কেউ হতে পারে। কিংবা কোনো শিল্পী চিন্তা করতে পারে যে আমি অনেকদিন গান করলাম, এখন আমি বিজনেস করবো, সেটা তার ব্যাপার। এটা আমি সঠিক অ্যান্সার দিতে পারবো। অভিমানেরই তো গল্প এগুলো, তাই না? আমি জানি না, এটা তাদের অভিমান নাও হতে পারে। আচ্ছা, বলা হয় যে আপনি যখন অভিমান থেকে সরে আসলেন, এখন যে আপনি বৈষয়িকভাবে আপনি বাংলাদেশের সবচেয়ে সুখী, সমৃদ্ধ, সবচেয়ে অর্থবিত্তে, আপনি কেমন আছেন বলেন না? ভালোই তো। মিউজিক ইন্ডাস্ট্রি বা ওই সময়কালকে কতটা মিস করেন আপনি? হ্যাঁ, ওটা প্রতিদিনই মিস করি। প্রতিদিনই মিস করি, যে কারণে মানে ধরো তোমার শোগুলো দেখি, মানে চেনা মুখগুলো ইউটিউবে ভেসে উঠলি তাদের দিকে তাকাই। তোমার শো যেমন প্রায়ই দেখি, তোমাকে তো বলতেছিলাম আমি ব্যাক স্টেজে যে তোমার শোগুলো দেখি, আরও অনেকের পারফরমেন্স দেখি বা গান দেখি, পুরনো মিউজিক ভিডিওগুলো একটু মাঝে মাঝে দেখি। আগেরগুলো এখনকারটা বিষয় না, আগেরগুলো দেখি, মিস করি। আপনি যখন কাজ করছেন বা আপনার আগের আরও 10-15 বছরের যদি স্কেজুয়াল করি, তাহলে বছরে অন্তত 15 থেকে 20টা গান মুখে মুখে জনশ্রুত হতো। সেটা যেহেতু আমরা যখন কাজ করতাম, হ্যাঁ তুমি বোধহয় 2002-03 বা তারও আগের, যদি 99, 2000, 2001, হ্যাঁ গড়ে বছরে এরকম জনশ্রুত হতো। সেটা হয়তো গোনা যেত না ভিউ কত, কারণ গোনার উপায় ছিল না, কিন্তু মুখে মুখে হতো। এখন প্রচুর ভিউ হয়, প্রচুর মিলিয়ন ভিউ, এগুলো মুখে ফেরে না কেন? 2-3টা কারণ আছে আমার মতে, একটা করে বলি প্লিজ। প্রথমটা হচ্ছে বাংলা গানের মূল হচ্ছে কথা। আচ্ছা, লিরিক ভালো হতে হবে। এখন ভালো লিরিক ভালো হইতে হবে বলতে কি, ভালোর সংজ্ঞার শেষ নাই। তোমার কাছে যে গান ভালো লাগে আমার কাছে ভালো নাও লাগতে পারে, তাহলে ওটা তোমার কাছে ভালো গান, আমার কাছে ভালো গান না, তাই তো বিষয়টা? আচ্ছা, যেটা হলো মানুষ যেটা নিতে পারবে, মানুষের এখন ডিমান্ডটা কি, ডিমান্ডের সাথে মিলে তোমাকে তো সাপ্লাইটা দিতে হবে। তো সাপ্লাইটা, লিরিকটা খুব ইম্পর্টেন্ট, সহজ হতে হবে, মানুষের মনের কথা থাকতে হবে, হৃদয়ের কথা থাকতে হবে। কারণ আমি এমন একটা লিরিক লিখলাম আর এমন একটা টিউন হইলো ওইটা মানুষের হৃদয়ের কথা বলে না, তাহলে ওইটা হবে না। এটা হৃদয়ের, মানুষের ম্যাক্সিমাম মানুষের হৃদয়ের কথাটা বলতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। আচ্ছা, নাম্বার 2, গান বাজনা শেখার ব্যাপার আছে, অ্যানালাইসিস করার ব্যাপার আছে। আমি যদি বারে বলতেছি, কিন্তু যে ওই 3টা বছর তো আমি অনেক অ্যানালাইসিস করেছি। কতটুকু পর্যন্ত অ্যানালাইসিস করেছি, যে ওই শিল্পীটা এটা গাইতেছে স্টেজে, তাকে মানুষ নিচ্ছে, এই অ্যানালাইসিসগুলো এখন কিভাবে করে, কে কিভাবে করে আমি জানি না। এটা আমি বর্তমানের সাথে আমি জানি না, তাদের ইন ডেপথ অ্যানালাইসিসটা কতটুকু আমি জানি না। আরেকটা হচ্ছে যে কন্টেন্ট, এখন তো একটা কন্টেন্টকে তো, যেমন এই কন্টেন্টটাকে তো এখন আমাকে জো বাইডেনের একটা কন্টেন্টের সাথে ফাইট দিতে হবে। এখন তুমি দেখতেছো ফাট করে একটা ঘটনা ঘটে গেছে, ওই স্কল একটা সাজেশনে চলে আসছে, ওটা চলে গেছো। তখন তো এত প্রতিযোগিতা ছিল না, দেশের মধ্যেই প্রতিযোগিতা ছিল। এখন তো দেশের সাথে দেশের বাইরের প্রতিযোগিতা, সমগ্র বিশ্বে প্রতিযোগিতাটা ছড়াই গেছে। এই কারণে একটা কন্টেন্টকে এখন টিকায় রাখা কঠিন। তবে মানে ভালো লিরিক যদি হয়, আচ্ছা, আর যদি সেরকম টিউন করা যায়, মনে হয় রাখা যাবে। আর থাকে, আমি প্রমাণ আছে আমার, যেমন থাকে, যেমন ধরো আমি একদম বলেই দিচ্ছি, যেমন মেঘদলের একটা গান আছে, এ হাওয়া আমায় নেবে কত দূরে, হ্যাঁ। তারপরে এই শিরোনামহীনের একটা গান আছে, এই অবেলায় তোমারই আকাশে। এই গানটা বোধহয় আমি মোটামুটি সপ্তাহে একদিন অন্ততপক্ষে শুনি, এবং আমি গাই, কিন্তু মানে একাই গাই আমার মতো করে। তো থাকে তো, আমি দুইটা গান এই মুহূর্তে মনে পড়ছে। আরো অনেক কষ্টের দুটো গান, আমি রেশিওর কথা বলছিলাম আর কি। বেসিক্যালি রেশিওটা হয়তো অস্থির সময় এবং সারা ওয়ার্ল্ডের সাথে ফাইট দিতে, তার আরো অস্থির হবে সামনে, রাইট। কিন্তু আপনি যে গ্লোবালাইজেশনের কথা বলছেন, এখন তো বাংলাদেশে কয়েকটা পদ্ধতিতে, যেমন কোক স্টুডিও, আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলা গানকে আসলে ওই পর্যায়ে নেওয়ার জন্য লিরিক লাগবে। লিরিক ছাড়া হবে না। আমি তোমাকে এখনই প্রমাণ দিয়ে দিচ্ছি, একটা গান গেয়েই প্রমাণ দিয়ে দিই। তুমি আমার শুধুই আমার, তুমি আমার শুধুই আমার, সুরটা মনে পড়তেছে?
নাসেক নাসেক হাঁপাল গেল, তো লিরিকটা কিন্তু আমি একই সুরে অন্য লিরিক দিলাম, খাইতো না। নাসেক নাসেক হাঁপাল গেল কি বললো, এই গানটা চলে গেল এবং এটা থাকে। মানে তোমার একটা নতুন কিছু লাগবে অলওয়েজ। তুমি নতুন কিছু না দিতে পারলে এটা হবে না। এই যে তোমার এই শোটা যে হচ্ছে, তুমি 1 বছর পরে কিন্তু আমার মনে হয় না এই ইন্টেরিয়রে এইটাকে রাখতে পারবা, তোমাকে চেঞ্জ করতে হবে। মানুষ নতুন জিনিস চায়, নতুন জিনিস না দিতে পারলে হবে না। যেমন তাপসের একটা গান আমি একদম কোট করে বলে দিচ্ছি, এই গানটা আমার খুব ভালো লাগে, খুব সফট একটা মেলোডি একটা ও গান করছে। গানটা আমি এই মুহূর্তে ঠিক মনে করতে, হ্যাঁ তুই আর আমি, রাইট, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট একটা গান। আমার কাছে মনে হচ্ছে অনেকদিন পরে একটা ব্যালেড গান শুনলাম। হ্যাঁ, তো চল করি পাগলামি এর বোধহয় গানের কথা, কিন্তু টিউনটা, কম্পোজিশনটা, সমস্ত কিছু ভিডিও তো ডেফিনেটলি ভালো, ওটার অবশ্যই তো কোনো সন্দেহ নাই, বাট লিরিক লাগবে। ওই লিরিক ছিল ওই গানটার মধ্যে, তুই আর আমি চল করি পাগলামি, শেষ 2 লাইনের মধ্যে লিরিক লাগবে। তানভীর, লিরিক ছাড়া হবে না। আমরা যখন কথা বলছি আরমান ভাই, তখন আসলে গত 5-6 বছর ধরে অনেক গুণী মানুষ, আপনার আমাদের কাছের মানুষ চলে গেছেন। এগুলো আপনাকে কতটা স্মৃতি তাড়িত? অনেক বেশি। আমি খুব মানে মায়া লাগে আর কি, সবচেয়ে বড় কথা মায়া লাগে। মায়া জিনিসটা না থাকলে না আসলে, এটা মায়াটা না থাকলে আসলে ক্রিয়েশনের জায়গাটা আসলে আসে না। যেটাই করতে হবে এটা মায়া থাকতে হবে। মানে আমি মিস করি বা খুব খারাপ লাগে বলবো না, আমার মায়া লাগে। যেমন বাচ্চু ভাই, উনি চলে গেছেন, আমার চাচা আজম খান চলে গেছেন, ইভেন হুমায়ুন ফরিদির মতন একজন কালজয়ী অভিনেতা, তার সাথে আমি অনেক কাজ করেছি নাটকের। খারাপ লাগে তো, সবার জন্য তো খারাপ লাগে। রিসেন্টলি তো আরও আমাদের সাদি ভাই চলে গেলেন, খালিদ ভাই চলে গেলেন, সুবীর নন্দী এবং এন্ড্রু কিশোর, আমার বাবাও চলে গেছে। তো মায়া লাগে আসলে, মানে আর তো এইটা তো আর পাওয়া যাবে না। আচ্ছা, খারাপ লাগে। যদি এভাবে বলি যে শূন্যস্থান পূরণ হয় কিন্তু কারো কারো ক্ষেত্রে সময় লাগে, আমাদের সে কি একটা অবক্ষয় কাল যাচ্ছে নাকি? ধরেন যে বান্ডেল অফ পার্সনের নাম বললেন, কি বাংলাদেশে পূরণ হয়ে যায়, শূন্যস্থান হয়ে যায়, পূরণ হয়ে যায়, অন্যভাবে হয়। এখন কিসের শূন্যস্থান কিভাবে পূরণ হবে সেটা হচ্ছে কথা। আচ্ছা, কিন্তু যাদের নাম এই মুহূর্তে বলা হলো, এনাদের তো শূন্যস্থান খুব একটা পূরণ হতে গেলে তো অনেক কঠিন ব্যাপার না। অনেক অধ্যাবসায়, অনেক কষ্ট করে ওনারা কিন্তু আছে এখানে আসছিলেন, যাদের নাম বললাম। গাজী মাজহারুর রহমান চাচা, উনিও চলে গেছেন, আলাউদ্দিন আলী চাচা চলে গেছেন, বুলবুল চাচা চলে গেছেন। দেখেন আলাউদ্দিন আলী, আলম খান, আহমেদিন, বুলবুল, 3টা পিলার বাংলাদেশের ফিল্মের মিউজিকের বলবো। এটা কি আর পূরণ হবে? এটা কোনোদিন পূরণ হবে না। হয়তো বা ভবিষ্যতে আরও অনেক সঙ্গীত পরিচালক চলচ্চিত্রের জন্য আসবে, এসছে, কাজ করবে, কিন্তু ওই শূন্যস্থানটা ওইভাবে পূরণ হবে না, কিন্তু কোনো না কোনোভাবে পূরণ হবে। মিউজিক প্যাটার্নে আপনি 3 জনের মূল্যায়ন কিভাবে করেন? আলাউদ্দিন আলী, আহমেদিন, বুলবুল, আলম খান। আলাউদ্দিন আলী চাচার যেটা হলো, আলাউদ্দিন আলী চাচার যে কর্ড প্রোগ্রেশনসগুলো যে থাকতো, সুর এবং কর্ড প্রোগ্রেশনস এবং লিরিক চয়েসের ক্ষেত্রে উনি যথেষ্ট। 3 জনের এই যে ঘুরে ফিরে একই জায়গা, 3 জনের লিরিকটা খুব মানে লিরিকের, হ্যাঁ 3 জনেরই একই। এটা আমি বাবার ক্ষেত্রেও দেখছি, আলাউদ্দিন চাচার ক্ষেত্রেও দেখেছি আমি এটা, এবং বুলবুল চাচা তো নিজেই লিখতেন। সো লিরিকটা ওনারা খুব বুঝতেন ভালো, এবং ওই লিরিকের সাথে টিউনটা কী হবে খুব ভালো বুঝতেন। ওনাদের নাম মুখে আসে, এটি তো বেশি লেজেন্ড তো। ওনাদেরকে আমি কি ওনাদেরকে আমি মূল্যায়ন করতে পারবো ওনাদের কাজ? সেটা একদম আমার তো মানে কিভাবে বলবো, ওনাদের যেসব সৃষ্টি, একটা মনে করেন হায়রে মানুষ রঙিন ফলো, সেটা নীলদরিয়া এই সুর করেছেন যিনি, ওনার ব্যাপারে আমি কি বলবো? ওনাকে কি আমি 10-এ 9 দিব না, 10-এ 10 দেবো? এনাদের ব্যাপারে আমি কি বলবো? আলাউদ্দিন চাচা, এটা তো আমাদের ফ্যামিলির মতো। আলাউদ্দিন চাচা, বুলবুল চাচা, আমরা তো ফ্যামিলি। আসলে আপনার ফ্যামিলি। আলম খানের গান সংরক্ষণ সহ রাষ্ট্রীয়ভাবে বা আপনার ব্যক্তিগত উদ্যোগে আমরা নিজেরাই এটা কতদূর এগুলো, আমরা নিজেরাই ওনার একটা পেজ করেছি, একটা চ্যানেল করেছি, তো ওইখানে ওনার গানগুলো সব রাখছি আমরা। পাশাপাশি আমাদের অনুপম রেকর্ডসের সাথে যেহেতু একটা চুক্তি আছে, ওনারাও আর্কাইভ করতেছেন, ওনাদের সাথে আমাদের একটা চুক্তি আছে, এভাবেই রাখতে হবে তো, রাখলে তো হবে না, আছে রাখার চেষ্টা করতেছি। আপনি যখন এই ঘোষণা দিয়ে, তখন অনেক তরুণ শিল্পীরা বলছেন যে এই গানগুলো কভার করার
অনুমতি আলাদা অবশ্যই করবে 100%। একটু যদি সহজ করে বলতেন। আমি তো চ্যানেলাইতে যখন ওনার জানাজা হয় তখন উনি বলেছেন, আমি ওখানে স্পষ্ট বলে দিচ্ছি, কয়েকটা চ্যানেলও কভার করছে, কারণ একটা শিল্পীর গান যদি না গাওয়া হয় ওই শিল্পীকে মনে রাখবে কে? গাইতে হবে না, সবাই গাবে, তবে আমার একটা অনুরোধ থাকবে যে সুরটা যেন বিকৃত না হয়, সুন্দর ওই সুরটাকে দেখে আপনারা যে কোনোভাবে মিউজিক করতে পারেন। আমাকে আজকেও একজন ফোন করছিল যে কোনো একটা গানের ব্যাপারে, যেটা কি করতে পারবো বা করা যাবে, প্লিজ করেন, আমাকে একটু শোনায় নিয়ে। রিসেন্টলি আমি আমাদের ইব্রা টিপু, সে একটু ফেসবুকে একটা স্ট্যাটাস দিছিল নীল দরিয়া গানের একটু অল্প একটু মিউজিক করে। আই স্ট্রেট কল্ড হিম অ্যান্ড আই টোল্ড হিম, তো পুরোটা করেন না কেন? বলে ভাইজান পুরোটা করবো। করেন। বলে আচ্ছা ঠিক আছে, যদি পুরোটা করি আপনাকে জানাবো। তো আমি আরো অনুপ্রাণিত করি, মানুষ জানবে কিভাবে? জানতে হবে না, না এটা আমার আব্বার গান কাউকে দেওয়া যাবে না, এটা ঠিক না। নতুনভাবে রিকম্পোজ করে কিছু গান রিলিজ করার কি কোনো প্ল্যান আছে আপনার? হতে পারে, করতে পারি। আব্বার গানগুলো তো কভারও করছি আমি বিভিন্ন চ্যানেলে, একটু অন্য স্টাইলই করছি, একটু ব্যান্ডের মতো করে নিচ্ছি কিছু কিছু গান, যেগুলো আমার জন্য মানে সহজ হয় আর কি। রিকম্পোজ করে যদি কেউ করতে চায় আমার সাথে কথা বলতে পারে, কোনো সমস্যা নেই। আমার আব্বার যে ইউটিউব চ্যানেল করেছে ওখান থেকে আপলোড দিয়ে দিলাম, সমস্যা কিছু নেই। তো হোক না হোক, ছড়াক আর কি বিষয়টা, অবশ্যই মানুষ জানবে কিভাবে নালে। আনোয়ার ভাই, আমরা প্রায় সময় আলোচনা করি যে অনেক বরেণ্য শিল্পীরা, 90 দশকের অনেক শিল্পীরা বেঁচে থেকেও নিজের লাশটা নিজে বহন করে, কারণ অনেক দিন ধরে তাদের নতুন কোনো গান থাকে না, গান রিলিজ হয় না, স্টেজও আগের মতো আর কিছু নাই। আপনি আপনার জায়গা থেকে এর ব্যাখ্যা কিভাবে দেন? আপনি তো অলমোস্ট পালিয়ে বেঁচেছেন, যদি আমি অনুষ্ঠানে বলি, আপনি কিভাবে ব্যাখ্যা দেন? এটা যার যার মানে ব্যাপার, এটা তো আসলে মাকসুদ ভাই গত 15 বছরে গান নাই, গান আছে কিন্তু হয়তো ওইভাবে ক্লিক করেনি। হ্যাঁ, মানে সেই ফ্লো অনুযায়ী গান রিলিজও নাই, মাইলসের গান নেই, হাসানের অনেকদিন গান নাই, ওনাদের অনেকদিনই গ্যাপ আছে। আসলে অনেকদিন ধরে ওনারা নতুন গানও নিয়ে আসতেছেন না, হয়তো বা ওনাদেরও কোনো অভিমান থাকতে পারে আমি জানি না, কিংবা ওনাদেরও সুবিধা অসুবিধা থাকতে পারে আমি জানি না। তবে প্রফেশনালি যদি থাকে আমার মনে হয় ওনাদের গান তো আসা উচিত, ওনাদের গান আসুক, গান তো দরকার তো আসা। শ্রোতাদের একটা বদল হয় কিনা, শ্রোতাদের রুচি বদল হয়? অবশ্যই বদল হয়, 100%-এর উপরে সত্য কথা। আমার ছেলেকে দিয়ে আমি বুঝি, আমার ছেলেকে দিয়ে বুঝি, আমার ভাতিজাকে দিয়ে বুঝি, মানে আদনানের ছেলে। আমার ভাতিজাকে জিজ্ঞেস করলাম তোমার কোন কোন গান এখন ট্রেন্ড কোনটা, বলে কে পপ শুনি না, কে পপ ভালো লাগে না। আমার আচ্ছা তাহলে কি শোনো? তো একটা শোনাইলো, দ্য বয় উইথ ইউক একজনের একটা শুনলাম, তো দেখলাম বললো তোমার কাছে কেমন লাগে, মানে ও অনেক এক্সাইটেড এটা নিয়ে, কিন্তু আমার কাছে এটা তেমন কিছু না। যেমন আমার মেয়েকে বললাম তুমি কোনটা পছন্দ করো মা, বা আমি যে রিসেন্টলি কিছু গান করেছি এগুলোর মধ্যে তোমার কোনটা ভালো লাগে, কোনটা কেমন। তো হ্যাঁ, ওদের কিন্তু রুচি চেঞ্জ হয়ে গেছে, সব ইয়াং বাচ্চাদের এখন টেস্টটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমি মনে করি তারপর আমার ঘুরে ফিরে একই কথা, লিরিক আর টিউন যদি ভালো হয় ওরাও খাবে। আচ্ছা আচ্ছা, মনের কথা বলতে হবে, ওদের মনের কথা চিন্তা করে গান করো, অসুবিধা কি? টার্গেট অডিয়েন্সটা তো ঠিক করতে হবে, কার জন্য গান করবা। 3 বছর একটানা কাজ করার পর, আরো কিছু কাজ করার পর আপনি যখন কর্পোরেট ইন্ডাস্ট্রিতে ইন করলেন, এই যে আরমান খানের নতুন একটা পরিচয়, ওই জায়গাটায় আপনার কি কোনো স্ট্রাগলের ভিতর দিয়ে যেতে হয়েছে? প্রথমে কিছুটা স্ট্রাগল ছিল। আর আসলে হোটেল ইন্ডাস্ট্রি খুব একটা রকেট সায়েন্স না, আমার কাছে মনে হচ্ছে ইটস নট আ রকেট সায়েন্স, এটা বোঝা যাবে না। আচ্ছা, বাট আমি নাকি আপনি ইউ আর সো ব্লেসড এটা বলতে চান? এটা তোমরা বলবা, এটা আমি জানি না, আমি তো আমারটা বলতে পারবো না। বাট আমি বলছি হ্যাঁ, প্রথমে একটু স্ট্রাগল ছিল, বাট সুবিধা ছিল যেটা আমাদের গ্র্যান্ড সুলতানের চেয়ারম্যান সাহেব যিনি, উনি অনেক ভালো গাইড করেছেন, ভাইস চেয়ারম্যান স্যার গাইড করেছেন, এমডি স্যার গাইড করেছেন। যেহেতু ওনারা ভিশনারি ছিলেন যে রিসোর্টটা কীভাবে যাবে, সো ওনারা ওই বিষয়গুলো আমাকে যখন করেছেন, আমি একটু পড়াশোনা করেছি পাশাপাশি। টনি খান আমার তৎকালীন জিএম স্যার ছিলেন, তো স্যারের কাছ থেকে কিছু জিনিস শেখা, কারণ হোটেল ইন্ডাস্ট্রিতে সম্পর্কে আমার আইডিয়া নেই। সো অনেকগুলো টার্মস থাকে কথার, অনেক বিষয় থাকে, এটা একেবারেই নতুন। তো কিন্তু ঘুরে ফিরে আমার কাছে এখনো মনে হয় ওই হোটেল ইন্ডাস্ট্রির জেনারেল ম্যানেজার হওয়ার মিউজিকটার মধ্যে মানে কাছাকাছি পাই। মানে কেমন সেটা? গান করা মানে কি, গান একটা তুমি গান তৈরি করলাম, মানুষ আনন্দ পাইলো, কনজিউমারের মন বোঝা। হ্যাঁ, এখন এক্স্যাক্টলি, এখন গ্র্যান্ড সুলতানও তো চাইবে, আমি তো সেবাই দিতেছি, মানুষ এসে ঘুরে ফিরে মজা পাইলো, এসি টেম্পারেচার ঠিক আছে কিনা, সুইমিং পুলে পানি গরম আছে কিনা, খাবারটা ঠিক আছে কিনা, ওয়াশরুমগুলো ক্লিন আছে কিনা, হাউসকিপিং ঠিক মতো কাজ করছে কিনা, F&B। সো ইটস এ কাইন্ড অফ এ কম্পোজিশন অ্যাজ ওয়েল।
তো এটাও একটা কম্পোজিশন, যেটা তো গত 11 বছর তো করতেছি কম্পোজিশনটা। আপনি গ্র্যান্ড সুলতানে থাকার কারণে অন্য যে কোনো 5 স্টার রিসোর্ট আর আপনার রিসোর্টের পার্থক্যটা কি, বেসিক পার্থক্য কি? আমাদের রিসোর্টের সবচেয়ে বড় পার্থক্য যেটা, আমাদের রিসোর্টের যে কোনো খাবারের যে আইটেম আছে তোমার ইনগ্রেডিয়েন্টস সহ সব হালাল। সব হালাল? হালাল। অন্য জায়গায় হয়তো বা একটু মাইক্রো থাকতে পারে, কিন্তু আমাদের ইনগ্রেডিয়েন্টস একদম 100% হালাল। আমাদের চেয়ারম্যান সাহেব এটা করে দিচ্ছেন, এবং উই ডোন্ট সেল অ্যালকোহল অ্যাজ ওয়েল, অ্যালকোহলও সেল করা হয় না আমাদের হোটেলে। প্লাস ইনগ্রেডিয়েন্টসগুলো একদম 100% আমরা হালাল ইনগ্রেডিয়েন্টস নিই। অনেক হোটেলই নেয়, আমি বলতেছি না সব হোটেলে নেয় না, কিন্তু যেমন ধরো অনেক খাবার আইটেম আছে যেগুলো হালাল না, সেগুলো কিন্তু অনেকে ঢাকা শহরে অনেক রেস্টুরেন্টে পাওয়া যায়, বাট গ্র্যান্ড সুলতানে এটা একদম না, একদম ওই আইটেমগুলো নাই।